আচ্ছা শোনো, ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও, তাহলে তুমি আর আমি কাছাকাছিই থাকবো। আমার নাম মোহাম্মদ না, বলছে না যাও, তুমি যাও, আমি এটা পারবো না, তো এখন আমার ঘুম। এই কথা বলার পরে ওই নানি একা একাই ওনাদের বড় চঙ্গ ছিল, ওই বাঁশ দিয়ে বানানো, ওই চঙ্গ দিয়ে উনি উপরে উঠছে। উঠে দেখে আসলে ওরকমের একটা হাঁড়িটা এমন একটা হাঁড়ি যে হাঁড়িটা আসলে কখনো এরকমের দেখে নাই। ওই নানি বলতেছিল যে আমি এরকমের হাঁড়ি কখনোই দেখি নাই। পরে আসলে ইলিশ মাছ, 4টা ইলিশ মাছ ছিল, খুব বড় বড় বেশ। এই 4টা ইলিশ মাছ উনি কী করলেন, ওইখান থেকে নামায়ে বের করলেন। বের করে উনি এরকমভাবে খাওয়ানো, মানে ভাইজে পরে রান্না করে সবাই মিলেই এইটা খাইছে। খাওয়ার পরেই যে সমস্যা, এবার আমার নানির মানে ঘাড়ে বা শরীরে ওই মানে জিনটা আইসে বসছে। এবার ওই কি করে, নানি কোনো কাজ আর করতে পারে না, মানে সবসময় উনি শুয়ে থাকে আর নানার কোনো কথা নানি শুনতে চায় না, মানে বলতে চায় কিন্তু উনি ওইভাবে কেয়ার করে না, শুনতে চায় না। না শুনতে চাইলে এইভাবে এখন কি করবে নানা, পরে নানির এরকম মারধর করছে। মারধর করলে কি করছে, ওই নানার এই গালের ভিতরে এরকম একটা ফোড়া উঠছে, যে ওই ফোড়ার থেকে উনি আর কোনো কথা বলতে পারে না, কোনো কিছু খাইতে পারে না, এরকম একটা অদ্ভুত আচরণ শুরু করছে। তারপরে ওই আমার নানি ওনারে বলল যে দেখেন এরকমের আমার তো হাজব্যান্ডের গলার ভিতরে এরকম একটা ফোড়া উঠছে। কয় হ্যাঁ উঠবেই তো, কারণ উনি তো আমার সাথে বেয়াদবি করছে, যার কারণে ওনার গলায় এরকমের ফোড়া উঠছে। তারপরে কি করবে, এরকমের বলার কারণে উনি পরে ওনারে অনেক অনুরোধ বিনয় করার পরে উনি কি বলল, ওইটাকে উনি বলল আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, তুমি টেনশন নিয়ে না, আমার সাথে তোমার এরকম বেয়াদবি না করে, তোমাকে অনেক মারধর করে কেন, এই কথা বলার পরে এইভাবে ওনার ওই ফোড়াটা আস্তে আস্তে করে বের হয়ে গেল, মানে আর সমস্যা হয় না। তারপরে এরকমের বিভিন্ন রকমের এরকম আরেকবারও এরকমের হয়েছে। ওই নানি অসুস্থ, ওই ঘাড়ে ওইটা আসছে, কিন্তু ওনারে ওই নানা কি করবে এখন সংসারের, উনি আসলে মেয়ে মানুষ একটাই, আর কেউ নাই, কিন্তু ওনার ছোট ছোট বাচ্চা, কিন্তু ওরা তো এটাই তুমি মাইনে নাও। সবাই কান্নাকাটি শুরু করছে যে না এই ছেলেরা আর ফিরবে না, এরকম তুমি ছেড়ো না। তারপরে কি বলছে, নানি বলছে যে না আমি দেখো কি করি, সবাই কাঁদতেছে, নানি হাসে। তারপরে বলতেছে তার মাই হাসে, তোমরা কান্না করে কি করবা। তারপরে এরকমের ছেড়ে দিয়েছে, হুট করে এই উন্ডা নদীর ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার কারণে এখন ওই পায়েস নিয়ে চলে গেছে নিচেই। পরবর্তীতে উন্ডা ওই নৌকা সহকারে উঠছে। ওঠার পরে ওনাদের জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা কি ব্যাপার, কোনো সমস্যা হয় নাই না? তা বলল কি যে আমরা যাই দেখলাম যে একটা বুড়ি ওইখানে বসে বসে রান্না করতেছে, আর কি করতেছে ওই রান্নাটা নিয়ে মানে রান্না করতেছে, আর ওই জাউটা ওই সিন্নিটা মানে যেটা নিয়ে গেছে পায়েস, ওই পায়েসটা উনি ওইখানে আর কি দিয়ে দেওয়ার কারণে ওইটা তো ওইভাবে উনি নৌকা সহকারে উঠার পরে এইভাবে চলতে ইতিমধ্যে এরকমের সব হয়। পরবর্তীতে নানা আবারা ওরকমের অতিষ্ঠ হয়ে যায় যে এই অত্যাচারে আর থাকা যাচ্ছে না। পরবর্তীতে আবার এরকমের ওই নানার এরকমের ওইটাকে আবার অপমান করার কারণে নানার বাড়িতে এরকমের অনেক মানে কি বলা যাচ্ছে যে দেখা যায় না, কিন্তু এরকমের অনেক মাটি, মানে চাংড়া মাটি, এটা ওই উঠানে ফেলছে। সর্বোচ্চ 11টা পর্যন্ত রিক্সা থাকে। তো এখন ওই রাস্তাটা আমার যাইতে ধরেন যে আমার খুব মানে ভয়ও লাগতেছিল, আবার চিন্তা করতেছি যে এখানে ওয়েট করে আমার কোনো লাভও নেই, যে আসলে আমি যে যাব না এখানে বসে থাকবো তাও সমস্যা। আর আমার ওই সময় আমার ফোনটার বন্ধ ছিল, চার্জ ছিল না, যে লাইট জ্বালায় যাব এরকমও ব্যবস্থা ছিল না। পরে 10 মিনিট দাঁড়ালাম যে যদি কোনো হুন্ডা টুন্ডা আসে কিংবা এলাকার পাশের কেউ দূর থেকে আসে তো ওনার সাথে আবার চলে যাব। একা আসলে খুব ভয় লাগতেছিল। ওইখানে দোকানপাট ছিল কিন্তু দোকানে লাইট জ্বলা ছিল কিন্তু কেউ ছিল না। পরে আমি হাঁটা শুরু করলাম। তো ভাই ওইটা রাস্তাটা হচ্ছে যে এরকম 2 দিকে পাট ক্ষেত, মাঝখান দিয়ে যাইতে হবে। তো ওইখান দিয়ে যাইতেছি, দেওয়ার পরে আমার ওই সময় সাদা শার্ট আমার গায়ে ছিল,
মানে এতটা অন্ধকার যে আসলে আমার মানে সারটাও আমি দেখতে পাইতেছি না। তো কিছু দূর যখন মানে গেলাম, 2-3 মিনিট হাঁটলাম, হাঁটার পরে মানে এরকম আমার কাছে মনে হইতেছিল যে আমার সামন থেকে মানে কোনো একটা ছায়ার মতো মানে আসতেছে, কিন্তু আমি এটা মানে লক্ষ্য করতেছি যে আসলে আমার শার্টের দিকে আমি লক্ষ্য করতেছি যে আমার সাদা জিনিসটা আমি চোখ দিয়ে দেখতে পারতেছি না, যে আমার কাছে মনে হইতেছে খুবই, কিন্তু ওনার মানে ওই ছায়াটা দেখতে পারতেছি যে না, ধীরে ধীরে আমার সামনে যখন আসতেছে তখন মনে হইতেছে যে না একটু মানে স্পষ্টতা আসছে। একদম যখন কাছে আসছে তখন দেখি যে মানে একটা স্বাভাবিক মানুষ, কিন্তু ওই লোকটাকে আমি মানে চিনি না, পার্সোনালি ওনাকে আমি চিনি না। এবং পরে ওনাকে দেখার পরে আমি ভাবলাম যে সালাম দেওয়া দরকার, পরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তো উনি বলতেছে, বাবা তোমার বাসা কি এখানে? আমি বলি হ্যাঁ আঙ্কেল, এইখান থেকে একটু মানে দূরে, 8-10 মিনিট এগুলো পাওয়া যাবে। তো হচ্ছে যে আমাকে বলতেছে যে তুমি কি সুলাইমানকে চিনো? পরে আমি গেলাম, যে ওইখানে দাঁড়ালাম, উনি গেল, আমি লক্ষ্য করতেছি উনি যাইতেছে, যাওয়ার পরে আমার কাছে মনে হইতেছে যে একটু উনি মানে ওনার ছায়াটা কোনো মতে বোঝা যাইতেছে, ধীরে ধীরে আর বোঝা যাইতেছে না। আমি ওইখানে দাঁড়ায় আছি যে উনি হয়তো বা ক্ষেতের ভিতরে ঢুকছে, এখন আবার বাইর হয়ে আসবে। তো আমি 10 মিনিটের মতো দাঁড়ায় আছি, নাই। পরে চিন্তা করলাম যে আমি একটা দৌড় দিই। পরে মনে হইলো যে না, আমি দৌড়ালে তো সমস্যা, উনি আসুক, উনাতে তো চিনবে না, আর আমি যেহেতু একা, এখন দৌড়াই একাই কই যাব। পরে উনি আর আসতেছে না, আমি ওইখানে তখন আমার কাছে মনে হইতেছিল যে না, আমি কোনো মানে অস্বাভাবিক কোনো কিছুর মধ্যে আমি পড়ে গেছি। আমি ওইখানে তখন আমার আস্তে আস্তে আমার হাত পা সব মানে কাঁপতেছিল, যে আসলে ভয়, আমি তো বাসায় ফোনেও দিতে পারতেছি না, কোনো কিছু না। আমি ওখানে স্থির হয়ে দাঁড়ায় আছি এবং আমার ব্যাগটা ওই ব্রিজের হ্যান্ডেলের সাথে রেখে আমি মানে শুয়ে আছি বসে। পরে 10-15 মিনিট যখন না দেখে আমি উঠতে পাইতেছি না, মানে যে দাঁড় হবো, দাঁড় হয়ে সামনে আগাবো এরকমও শক্তি আমার কাছে আমি পাইতেছিলাম না। পরে এরকম যে মিনিমাম 1 ঘন্টা ওইখানে ওই অবস্থায় ছিলাম, যে আমি উঠতেও পাইতেছি না, ওইখান থেকে নড়তেও পাইতেছি না, কিন্তু মনে হইতেছে যে আমি এখানে বসে আছি এবং এইভাবে আছি, এই অবস্থায় আছি।